এক সুন্দরী স্মার্ট আধুনিকা, সুপারফাস্ট লাইফ। তার জীবনে প্রেম, বিয়ে, ডিভোর্স, আবার প্রেম, আর হঠাৎ করেই আবিষ্কার তার পেটে 2 বাচ্চা, আর তাদের বাবা। এটাই কোটি টাকার প্রশ্ন। সুপারফাস্ট এই আধুনিকা মেয়ের 2 পুরুষের সাথেই সব কোর্স কমপ্লিট। তাহলে বাবাকে? এখানেই এই কাহিনীর সেরা টুইস্ট। এক্সপ্লেন করতে চলেছি 2024-এ সদ্য মুক্তিপ্রাপ্ত মুভি ব্যাড নিউজ। মুভিতে কমেডি, রোমান্স, ইমোশন তো পাবেনই, আরও পাবেন এক বিরল মেডিকেল কন্ডিশন যার নাম হেটারোপ্যাটার্নাল সুপারফেকান্ডেশন। মানে কোনো মহিলা যদি একসঙ্গে একাধিক পুরুষের সাথে সেক্সুয়ালি অ্যাক্টিভ থাকে, তাহলে একই সাথে 2 পুরুষের 2 সন্তান তার গর্ভে আসতে পারে। এই ঘটনা বিরল, 1 কোটি মহিলার মধ্যে 1 জনের মধ্যে ঘটে থাকে। তবে বাস্তবেও এই ঘটনা ঘটেছে বেশ কয়েকজন মহিলার ক্ষেত্রে। এই মুভিতে পাবেন জীবনের বাস্তবতার শিক্ষা। বিয়ের আগে একরাশ স্বপ্ন নিয়ে বিয়ে করতে যাওয়া মেয়েদের কিভাবে বিয়ের পর সব স্বপ্ন একটু একটু করে দুর্মূশ হয়ে যায়। কার দায় থাকে? হাজব্যান্ডের, নাকি দ্বিতীয় পুরুষের, নাকি দ্বিতীয় নারীর? এই কাহিনীটা অনুভব করতে হলে শুধুমাত্র এন্ডিং দেখতে ব্যস্ত হয়ে পড়বেন না। স্কিপ না করে পুরো ভিডিওটা ভালো করে দেখুন, কাহিনীটা ভালো লাগবে। কাহিনীর শুরুতেই বলিউড সেলিব্রিটি অনন্যা পান্ডেকে দেখা যায়, যে শালনীর ইন্টারভিউ নিতে এসেছে। কারণ শালনী এখন সেলিব্রিটি হয়ে গেছে। সে ইন্ডিয়ার প্রথম হেটারোপ্যাটার্নাল সুপারফেকান্ডেশন প্রেগন্যান্সির মাধ্যমে মা হওয়া ব্যক্তি। আর একই সঙ্গে সে ইন্ডিয়া থেকে প্রথম মিরাকি স্টার অ্যাওয়ার্ড উইনার হয়েছে। আর তার উপর একটি বায়োপিকে অভিনয় করার জন্য অনন্যা পান্ডে শালনীর মুখ থেকেই সব ঘটনা শুনতে এসেছে। শালনী তখন অনন্যাকে বলতে শুরু করে, আর কাহিনী ফ্ল্যাশব্যাকে চলে যায়। কাহিনী শুরু হয় দিল্লির এক বিয়ে বাড়ির অনুষ্ঠানে। এই আমাদের হিরোইন তৃপ্তি দিমরি, কাহিনীতে যার নাম শালনী বাগ্গা, যে এসেছে তার মায়ের সাথে, আর তাদের এক মাসি, যে আসলে একজন স্পিরিচুয়াল গুরুও বটে। আর তারা একে বলে মা করোনা। শালনীর মা ওকে বলে, আমার মেয়েটাকে একটু শুভবুদ্ধি দিয়ে দে, বিয়ের জন্য ও রাজিই হচ্ছে না। শালনীর মাসি তাকে বলে, শালনী তুই কেরিয়ারে ফোকাস কর, ইন্ডিপেন্ডেন্ট হ, আমি আছি তোর পাশে, বিয়ে তো আছেই, 2 দিন পরেও করা যাবে। শালনীর মা সেখানে শালনীর জন্য কোনো যোগ্য ছেলে পাওয়া যায় কিনা সেই তল্লাশে আছে। এরকমই এক যুবককে দেখে শালনীর মা আহ্লাদিত হয়ে বলে, ওই যে হারমান সালুজা, সালুজা বিল্ডার কোম্পানির মালিকের একমাত্র ছেলে। হারমান তাদের দিকে তাকিয়ে হাই বলে হাত নাড়ায়, আর তারাও হাই বলে হাত নাড়ায়। শালনীর মা বলে, ছেলেটা তো অমল পালেকার আর হৃতিক রোশনের ফিউশন। কিন্তু শালনী কোনো ইন্টারেস্ট দেখায় না। সে তার মাকে বলে, মা আমার পছন্দ তো জানো, তোমার কি মনে হয় এই পার্টিতে টল, ডার্ক, হ্যান্ডসাম, চার্মিং কোনো যুবককে দেখা যাবে? এমন সময় এই পার্টিতে এন্ট্রি হয় আমাদের হিরো বিকি কৌশলের। কাহিনীতে যার নাম আখিল চাড্ডা। সে এগিয়ে আসে এই 3 জনের দিকে, আর একটি সেফটি পিন হবে এই বলে আলাপ করা শুরু করে। সেও তার মায়ের সাথে এসেছে। তার মায়ের নজর পার্টিতে কোনো বিবাহযোগ্যা সুন্দরী মেয়ে দেখলে তার ছেলেকে বিয়েতে রাজি করানো। তো আখিল সেফটিপিন নিয়ে গিয়ে তার মায়ের শাড়ির আঁচলটা ঠিক করতে মাকে হেল্প করে। আখিলকে শালনীর ভালো লেগে যায়, আর আখিলেরও শালনীকে ভালো লেগে যায়। পার্টিতে দুজনে একসঙ্গে নাচ গানে মাতে। এরপর তারা গল্প করতে থাকে। শালনী বলে, ভালোই তো ডান্স করো। আখিল বলে, তুমি কেমন ডান্স করছিলে সেদিকে নজর দেওয়া হয়নি। আসলে তুমি এত সুন্দরী যে তোমার ডান্সের থেকে তোমাকে দেখতেই ব্যস্ত ছিলাম। এভাবে ঠাট্টা ইয়ার্কির মাধ্যমে তাদের বন্ধুত্ব বাড়তে থাকে। তারা এদিকে গল্পগুজবে মশগুল, আর ওদিকে তাদের মায়েরা কুণ্ডলি মেলাতে ব্যস্ত হয়ে গেছে। তাদের ছেলে মেয়ের জড়ি তাদের খুব পছন্দ হয়েছে। এখন শুধু তারা বিয়েতে রাজি হলেই হয়। বিয়েবাড়ির দৃশ্য এখানেই শেষ। পরের সিনে দেখা যায় শালনীর রেস্তোরাঁয় তার পিছু পিছু গেছে অখিল। শালনী এই রেস্তোরাঁর হেড শেফ, আর তার স্বপ্ন হলো মিরাকি অ্যাওয়ার্ড জেতা, আর সেটাই সে অখিলকে বলছে। শালনী বলে, অস্কার আর নোবেলের মতো শেফদের জন্য এটা একটা প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড। অখিল হ্যাঁ হ্যাঁ করে মাথা নাড়ে। অখিলদেরও একটি রেস্তোরাঁ আছে, আর সেই রেস্তোরাঁর চাপ খুব পপুলার। অখিল বলে, বলো তুমি আমার রেস্তোরাঁর কোন চাপটা খাবে? আফগানি, মালাই, তন্দুরি, আচারাই নাকি হরিয়ালি? শালনী ঠাট্টা করে বলে, তোমার চাপ খেয়ে তো আমার বদহজম হয়ে যাবে। আখিল বলে, আমারও একটা স্বপ্ন আছে। শালনী বলে, কি বলো? আখিল বলে, একটা হট ওয়াইফ আর 2টো কিউট বাচ্চা। শালনী হাসে, বলে, চান্স নিচ্ছ? আখিল বলে, চান্স না, রোমান্সের চেষ্টা। শালনী বলে, আমার স্বপ্ন পূরণে আমি হার্ডওয়ার্ক করে চলেছি, এখন ডেটিং নিয়ে ভাবার আমার সময় নেই। আখিল বলে, আমাকে ট্রায়াল পিরিয়ডে তো রাখো, ভালো যদি না লাগে তবে আর এগোবে না। তখনই সেখানে ওই রেস্তোরাঁর ম্যানেজার চলে আসে। শালনী তাকে দেখে হাসে আর ভেতরে চলে যায়। আখিল তখন সেখান থেকে চলে আসে। পরের সিনে দেখা যায় যেখানে আখিল শালনীর সাথে মিট করতে চেয়েছিল সেখানে আখিল ওয়েট করছে, আর শালনী সেখানে আসে। আর তাকে দেখে আখিল খুশি হয়ে যায়। শালনী বলে, বেশি খুশি হওয়ার দরকার নেই, এখন ট্রায়াল পিরিয়ডে আছো। এটা শুনে আখিল খুব খুশি হয় আর বলে, ইয়েস। এরপর যা হয় আর কি, নতুন নতুন প্রেমে পড়লে যেমন তুফান আসে, সেরকম শালনীও বলতে থাকে, অখিল আমার অর্ডিনারি লাইফকে এক্সট্রা অর্ডিনারি বানিয়ে দিয়েছিল। এভাবেই বেশ কয়েকদিন তাদের প্রেম পর্ব চলে। তারপর শালনী বলে, এভাবেই আমি আমার ট্রায়াল পিরিয়ডকে সাবস্ক্রিপশনে বদলে দিয়েছি। তোমরাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ।
খুব তাড়াতাড়ি আখিল আর সালোনির এই প্রেম পর্ব বিয়ে অবধি পৌঁছে যায়। মানে ফটাফট প্রেম আর ঝটপট বিয়েটা তাদের হয়ে যায়। অনেক ধুমধাম করে তাদের বিয়েটা হয়ে যায় আর তাদের সোহাগ রাতের খেলাটা শুরু হয়ে যায়। সালোনি তখন রোমান্সের মুডে আছে। সে আখিলকে সিডিউস করার চেষ্টা করে আর আখিলও একেবারে যেন তৈরি। এমন সময় দরজায় ঠক ঠক। আখিল লাফিয়ে দরজা খোলে আর তার মা তখন তার হাতে একটা কার্ড দিয়ে বলে, আমার তরফ থেকে তোদের জন্য ইউরোপে হানিমুন ট্রিপের গিফট। আখিল আর সালোনি তো খুব খুশি হয়ে যায়। তার মা চলে যায়। এরপর আখিল আর সালোনির পজ হয়ে থাকা খেলাটা আবার শুরু হয়ে যায়। আখিল শেরওয়ানি খুলে রেডি হয়ে যায় আর সালোনি তাকে আবার সিডিউস করার চেষ্টা করে। আখিল সালোনির কোমরে হাত রেখে তার ট্যাটু দেখে বলে, আরে ট্যাটু, শুনেছি ট্যাটুওয়ালা মেয়েরা নাকি ভালো বউ হয় না। সালোনি তখন হাসে, বলে, তোমার স্বপ্ন ছিল না হট ওয়াইফ, তো এটা তো হট ট্যাটু, তোমার তো ভালো লাগারই কথা। তো এইভাবেই তারা রোমান্সে মাতে আর রোমান্স করতে করতে তাদের খাটটা ভেঙে ফেলে। তো সোহাগ রাতের সিন এই পর্যন্তই। পরের সিন ইউরোপে হানিমুন ট্রিপ। সেখানেও নাচ গানের একটা পর্ব চলে এবং তাদের আরো কয়েক দফা রোমান্সের খেলা চলতে থাকে। এই নাচ গানের মধ্যেই আখিল আর সালোনির রোমান্সের বেশ কয়েকটি দৃশ্য দেখানো হয়। আখিল আর সালোনি তো হানিমুন করতে এসেছে, তো হানিমুনের মধ্যে এই রোমান্স তো চলতেই থাকবে। সুন্দরী আধুনিকা সালোনি যেমন তার টল ডার্ক হ্যান্ডসাম বরকে পেয়ে খুশি, তেমনি আখিলও তার সেন্সিবল ওয়াইফকে পেয়ে ভীষণ খুশি। তো এভাবেই চলতে থাকে তাদের রোমান্সের পর্ব। কিন্তু এই হানিমুনের মধ্যে আখিলের মায়ের ফোন বারবার আসতে থাকে। একবার যখন সালোনি তার নতুন একটি ড্রেস ট্রায়াল দিচ্ছে, ঠিক তখনই আখিলের মায়ের ফোন আসে। ওদিকে সালোনি তখন আখিলকে বলছিল তার ড্রেসটা কেমন হয়েছে সেটা দেখতে, আর আখিল তার মায়ের সঙ্গে কথা বলতে ফোনে ব্যস্ত হয়ে পড়ে। এখানেও বারবার মায়ের কল আসায় সালোনি একটু বিরক্ত হয়। এরপর আবার হোটেল রুমে তাদের যখন সবে মুড তৈরি হচ্ছে, ঠিক তখনই আবার আখিলের মায়ের ফোন আসে আর সালোনি এবার রেগে যায় আর রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। আখিল তখন সালোনিকে বোঝানোর চেষ্টা করে, বলে, মা একা আছে তো তাই ফোন করে, আর কোনো অসুবিধা হলো কিনা এটা জানার জন্য মায়ের সঙ্গে আমাকে কথা বলতে হয়। সালোনি বলে, হ্যাঁ জানি তো, মা ওখানে একা আছে, কিন্তু তার মানে এটা না যে তুমি আমাকে ওইখানে একা ছেড়ে দেবে। আখিল তখন তাকে মানানোর চেষ্টা করে। এরপর আরো একবার একটি রেস্তোরাঁয় আখিল যখন সালোনির সঙ্গে ড্রিঙ্কে ব্যস্ত আছে, ঠিক তখন আবার তার মায়ের ফোন আসে। এবার সালোনি রেগে গিয়ে ওখানে পুলের জলে ফোনটা ছুঁড়ে ফেলে আর আখিল এক ঝাঁপ দিয়ে সে ফোনটা আবার তুলে নিয়ে হ্যালো মা বলে মায়ের সঙ্গে কথা বলতে শুরু করে। আখিলের এই বারবার মা মা করাটা সালোনির ঠিক পছন্দ হয় না। সালোনি রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায় আর এরপর হোটেল রুমে গিয়ে আখিল তাকে আবার বোঝানোর চেষ্টা করে। আখিল তখন তাকে ঘটনাটা বলে আসলে আমার নো মোবাইল ফোবিয়া আছে, মানে মোবাইল আমার থেকে দূরে গেলে আমার মধ্যে একটা ফোবিয়া, একটা ভীতি কাজ করে। এবং তখন সে সালোনিকে কারণটা বলতে থাকে। বলে, একবার যখন পার্টিতে আমি বন্ধুদের সঙ্গে আনন্দে মশগুল ছিলাম, তখন মা আমাকে বারবার কল করছিল, কিন্তু আমি কলটা ইগনোর করেছিলাম। আসলে সেই দিন আমার বাবার হার্ট অ্যাটাক হয়েছিল আর মাকে হসপিটাল, অ্যাম্বুলেন্স সব একাই করতে হয়েছিল। আমার বাবা তো চলে গেছে, মা একা হয়ে গেছে। তারপর থেকে আমার মোবাইলের প্রতি একটা ফোবিয়া কাজ করে। মোবাইলের থেকে দূরে থাকলেই আমার মধ্যে একটা ভয় কাজ করে। এ কথা শুনে সালোনি ইমোশনাল হয়ে যায় আর আখিলের এই ফোন ধরার ব্যাপারটা সে বুঝতে পারে। আখিল বলে, আমি কোনোদিন কাউকে বলিনি, আজকেই তোমাকে প্রথম বললাম। সালোনি তখন তাকে সান্ত্বনা দেয়। তারা হানিমুন থেকে ফিরে আসে। পরের সিন সালোনির রেস্তোরাঁ, যে রেস্তোরাঁয় হেড শেফের কাজ করে সালোনি, আর এটা সে খুব সিরিয়াসলি করে। কিন্তু আখিল তার রোমান্সের পাগলামি তাকে সব জায়গায় দেখাতেই হবে। সে মাঝে মাঝেই এই রেস্তোরাঁয় চলে যায় এটা ওটা গিফট নিয়ে, আর সালোনি এতে খুব বিরক্ত হয়। আখিল সালোনির রেস্তোরাঁর ম্যানেজারের সঙ্গেও ঠাট্টাই আর কি করতে থাকে আর তার ম্যানেজার এতে রাগতে থাকে। পরে সালোনি তার ম্যানেজারকে সরি বলে আর বলে, স্যার এটা আর কখনো হবে না। কিন্তু আখিল সে তো শোধরানোর নয়। আবার একদিন সে সরলা আন্টিকে নিয়ে চলে এসেছে আর বলছে, সালোনি এই তো সরলা আন্টি, বিয়েতে আসতে পারেনি তো তাই আবার এখানে দেখা করতে এসেছে। এভাবে আখিল মাঝে মাঝেই সালোনির রেস্তোরাঁয় যখন তখন চলে যেত। এটা তার ভালো লাগলেও সালোনি কিন্তু এতে বিরক্ত হতো, কারণ তার কাজের খুব ডিস্টার্ব হতো। এরকমই একদিন আখিল তার বন্ধুদের নিয়ে সালোনির রেস্তোরাঁয় তার সাথে দেখা করতে গেছে। তখন এক টেবিলে একজন কাস্টমার খাবার খেতে খেতে হেড শেফ সালোনিকে ডাকে আর বলে, এটা কোনো খাবার হলো না? ঠিকঠাক নুন হয়েছে না মশলা? রাজমা চাল নাকি এটা তো মনে হচ্ছে হাসপাতালের ডালিয়া। সালোনি তাকে বোঝানোর চেষ্টা করে, বলে, স্যার এটা তো রাজমা চাল না, এটা আমাদের রেস্তোরাঁর স্পেশাল ডিশ, মেক্সিকান বারিটো বাউল। ওই কাস্টমার বলে, ঘোড়ার ডিমের ডিশ এটা। এই ম্যাডাম, তোমাদেরকে কে শেফ বানায় বলো তো? এইসব রেস্তোরাঁ রান্না করা তোমাদের সাথে কুলাবে না। তোমরা না এক কাজ করো, বাড়ির হেসেলে গিয়ে রান্না করো। কোথা থেকে সব চলে আসে, রান্না টান্না জানে না, সেফ হয়ে বসে আছে। সালোনির খুব খারাপ লাগলেও সে রাগে না। সে জানে সব কাস্টমার সমান হয় না। সে প্রফেশনাল ওয়েতে ওই কাস্টমারকে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করার চেষ্টা করে। কিন্তু আখিল
দাঁড়িয়ে দাঁড়িয়ে সালোনিকে অপমানিত হতে দেখে তার মেজাজটা গরম হয়ে যায়। সে ভীষণ রেগে ছুটে এসে ওই কাস্টমারকে মারতে শুরু করে আর বলে, স্বাদ পাচ্ছিস না? না এবার বল, স্বাদ পাচ্ছিস? পেলি স্বাদ? এসব বলতে বলতে তাকে চড় থাপ্পড় মারছে। এতে সালোনি ভীষণ এম্বারাসিং ফিল করে। সে আখিলকে থামানোর চেষ্টা করে, কিন্তু আখিল থামে না। সালোনির রেস্তোরাঁর রেপুটেশন নষ্ট হচ্ছে দেখে সে ভীষণ রেগে আখিলকে চিৎকার করে বলে, আখিল স্টপ ইট, গেট আউট ফ্রম হেয়ার। এই চিৎকারে সবাই তার দিকে তাকায়। আখিল স্তম্ভিত হয়ে যায়। সালোনি তার দিকে তাকিয়ে বলে, ইডিয়েট, আর ওই কাস্টমারকে বারবার সরি বলে আবার তাকে বুঝিয়ে সুঝিয়ে নতুন করে খাবার পরিবেশন করে। আখিল মুখ বেজার করে অপমানিত হয়ে সেখান থেকে চলে যায়। সালোনি বলতে থাকে, যে আমার জীবনে স্পিড নিয়ে এসেছিল সেই এখন স্পিড ব্রেকারের কাজ করছে। আমার স্বপ্নের মাঝে ও বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছে। আমি বাইরে সবকিছু স্বাভাবিক দেখালেও আমি ভেতরে ভেতরে খুব ভেঙে পড়ছিলাম। আমি আখিলের এই আচরণের জন্য ওর সঙ্গে আর একদমই খুশি ছিলাম না। বাড়ি ফিরে আখিল সালোনিকে বলে, তোমাকে অপমানিত হতে দেখে আমি ওই কাস্টমারকে থাপ্পড় মারলাম, আর তুমি সবার সামনে আমাকে গেট আউট বললে, ইডিয়েট বললে। এভাবে সকলের সামনে অপমান করলে কেন আমাকে? আরে আমার নাম হলো আখিল চাড্ডা, লোকে এমনি বলে না, আখিল চাড্ডা সবসে বাড্ডা, মানে অখিল চাড্ডা সবার থেকে বড়। তখন সালোনি বলে, কি বড় কাজ করেছো তুমি? একটা কাস্টমারকে এভাবে থাপ্পড় মারলে। আমাদের রেস্তোরাঁর রেপুটেশন তো গেলই, সেই সঙ্গে আমারও রেপুটেশন নষ্ট হয়ে গেল। আখিল বলে, ওই লেঙ্গুরটার সামনে তুমি আমাকে অপমান করলে। তখন সালোনি বলে, ও একজন কাস্টমার, আর সব কাস্টমার তো সমান হয় না। এটা তো আমাদের প্রফেশনের মধ্যেই পড়ে, যেমন কাস্টমার তাকে সেভাবে হ্যান্ডেল করতে হয়, কিন্তু এসব তোমার মাথায় ঢোকার কথা নয়। আখিল বলে, তুমি কিন্তু আমাকে অপমান করেছো। তখন সালোনি রেগে গিয়ে বলে, অপমান? আর তুমি যে 6 মাস ধরে আমাকে অপমান করছো, আমার স্বপ্নে আমার কাজে বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছ, আমি কি করব? একটু একটু করে কঠোর পরিশ্রমের মাধ্যমে যে স্বপ্নটা ছোঁয়ার আমি চেষ্টা করছি, তুমি বারবার গিয়ে তুমি তোমার এই উল্টোপাল্টা আচরণের মাধ্যমে সেসব নষ্ট করে দিচ্ছ। আমি আর পাচ্ছি না এভাবে। সালোনি বলে, যখন তখন যে কোনো বাহানায় ওখানে আমাকে ডিস্টার্ব করতে চলে যাও। আখিল বলে, ডিস্টার্ব নয়, একে বলে প্রেম। সালোনি বলে, প্রেম? যদি প্রেম করতে তাহলে বুঝতে যে আমার কাজটা আমি কিভাবে করি। আমার কাজে তুমি যখন তখন এভাবে জল ঢেলে দিতে না। এভাবে ধীরে ধীরে আখিল আর সালোনির মিষ্টি সম্পর্কটা তেতো হতে শুরু করে। সালোনি বলে, তোমার জন্য আমার জবটা চলে যাবে। আখিল তখন বলে, আরে জব চলে যাবে তো যাবে, আমি তোমাকে নতুন রেস্টুরেন্ট খুলে দেবো, আর সেখানে তুমি তোমার পূরণ করে নিও তোমার শখ, মীরা কি না কি সব বলছিলে সেই সব। সালোনি রেগে গিয়ে বলে, ওটা আমার শখ নয়, ওটা আমার স্বপ্ন। আর তুমি বাপের পয়সায় আয়েস করা ছেলে, তুমি কি করে বুঝবে আমি নিজের চেষ্টায় কিছু করতে চাই, আর এটা তোমার বোঝার ক্ষমতা নেই। তোমার মা যদি তোমাকে ঠিকঠাক করে মানুষ করতো না, তাহলে সবসময় এই হ্যালো মা করে বেড়াতে না। ঠিক তখনই কিছু একটা আওয়াজ হয়, আর তারা তাকিয়ে দেখে তাদের ঘরের সামনে তাদের মা দাঁড়িয়ে আছে। আখিলের মা এসব শুনে স্তম্ভিত হয়ে যায়। আখিলের মা কাঁদতে কাঁদতে সেখান থেকে সরে যায়, আর সালোনি সরি বলতে বলতে তার পেছনে যায়। তখন আখিল তাকে বলে, এই তোমার জন্য আমার মা বাবার মৃত্যুর পর আজ প্রথমবার কাঁদলো। আখিল আরও বলে, তোমার এই মীরাকে স্টার হওয়ার চক্করে না আমাদের জীবনটা তেতো হয়ে গেল। সেদিন যদি রাজমা চালটা ঠিক করে বানিয়ে দিতে, তাহলে ওই কাস্টমারের সঙ্গে কোনো ঝামেলা হতো না। এবার সালোনি ভীষণ রেগে যায়, আর তার হাতে পাত্রটা ছুঁড়ে ভেঙে দিয়ে বলে, আরে ওটা রাজমা চাল ছিল না, আরে ওটা ছিল বাড়িটো বাউল, তোমার মোটা মাথায় এসব কোনোদিনই ঢুকবে না। সালোনির ছুঁড়ে দেওয়া ওই খাবারে আখিল আর তার মায়ের একটি ফটো বিচ্ছিরিভাবে নষ্ট হয়ে যায়। আখিল রেগে গিয়ে আরো বলে, আমি জানতাম এই ট্যাটুওয়ালা মেয়েরা কখনোই ভালো বউ হয় না, গেট আউট ফ্রম হেয়ার বলে সে সালোনিকে অপমান করে। সালোনি তখন রাগ করে সেখান থেকে চলে যায়। পরের সিন সালোনির বাড়ি। সালোনির রাগে দুঃখে কাঁদতে কাঁদতে বাড়ি ঢোকে, আর তখন টিভিতে প্রোগ্রাম দেখতে তার বাবা মা ব্যস্ত। সালোনি তার মাকে বলে, মা আমি ওর আচরণে খুবই বিরক্ত, আমি আর পাচ্ছি না ওর সঙ্গে। আমার জন্য যখন তখন এম্বারাসিং সিচুয়েশন তৈরি করে। সেদিন ওই কাস্টমারকে এমনভাবে মারলো, তার মা তখন তাকে বলে, আরে তোকে ভালোবাসে অন্য একজনকে মেরেছে, আরে আমাদের পাশের বাড়ির কবির ও প্রীতিকে ভালোবাসে আবার প্রীতিকেই মারে, তোর তো কপালটা অনেক ভালো। সালোনি বিরক্ত হয়ে বলে, মা আমার কঠোর পরিশ্রমে ও বারবার জল ঢেলে দেয়, আমার স্বপ্ন কোনোদিন পূরণ হবে না, আমি এত ডেডিকেশনের সঙ্গে কঠোর পরিশ্রম করি। তার বাবা তখন তাকে বলে, আরে পাশের বাড়িতে যে বাংলোটা তৈরি হচ্ছে না, ওখানে অনেক লেবার, অনেক হার্ডওয়ার্কিং লেবার আছে, তারাও খুব কঠোর পরিশ্রম করে, তুই এক কাজ কর, তাদের কারোর সঙ্গে পালিয়ে যায়। সালোনি বলে, বাবা তুমি আমার প্রবলেমটা বোঝার চেষ্টা করছো না, তুমি ঠাট্টা করে জিনিসটা উড়িয়ে দেওয়ার চেষ্টা করছো। সালোনির মা তাকে বোঝানোর চেষ্টা করে, বলে সব স্বামী স্ত্রীর মধ্যেই এমন ঝগড়া হয়, কিন্তু তাই বলে তুই বাড়ি ছেড়ে চলে আসবি? বিয়ের 6 মাস হয়নি আর তার মধ্যে তুই বাড়ি ছেড়ে চলে এলি। সালোনি বলে, মা আমি বাড়ি ছেড়ে আসিনি, ও আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। সালোনি রাগ করে সেই ঘর থেকে চলে যায়, আর তার রুমে গিয়ে সে কাঁদতে থাকে। পরের দিন রেস্তোরাঁয় মীরা কি স্টার অ্যাওয়ার্ডের রিভিউ ডে ছিল, তাই সেদিন সালোনিদের রেস্তোরাঁয় জাজরা আসে, আর তারা খেতে বসে হেডশেফ সালোনিকে প্রশ্ন করে, আপনাদের খাবারে স্পেশালিটি কি আছে? সালোনি স্ট্রেসের মধ্যে ছিল, তাই ইমপ্রেসিভ কিছু বলতে পারে না। সে আমতা আমতা করে বলার চেষ্টা করে, আমরা যে খাবার বানাই, তারপর আর কিছু বলতে পারে না। জাজরা কেউ ইমপ্রেস হয় না, আর খাবারও তাদের অত ভালো লাগে না।
তারা রেজাল্ট শিটে মিরাকি স্টারের জন্য সালোনিকে ডিসকোয়ালিফাই করে চলে যায়। রেস্তোরাঁর ম্যানেজার ওই রেজাল্ট শিট ফর্ম নিয়ে সালোনির সামনে গিয়ে বলে, মিরাকি স্টার তো মিলল না, রেপুটেশনও দিন দিন তোমার জন্য খারাপ হয়ে যাচ্ছে। সালোনি বলে, সরি স্যার, আমরা আবার চেষ্টা করব, আরো ভালোভাবে চেষ্টা করব। ম্যানেজার বলে, হ্যাঁ আমরা চেষ্টা করব ঠিকই, তবে তার মধ্যে তুমি আর থাকবে না, তোমার আর তোমার হাজব্যান্ডের জন্যই আমাদের রেপুটেশন দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, ইউ আর ফায়ার্ড বলে তাকে জব থেকে বরখাস্ত করে দেয়। বাড়ি ফিরে সালোনি দেখে আখিল আর তার মা এসেছে। তারা সালোনির বাবা মায়ের সঙ্গে গল্প করছে। তারা কেউ চায় না তাদের ছেলে মেয়ের সংসার ভাঙুক, কোনো বাবা মাই তো সেটা চায় না। তো তারা বুঝিয়ে সুঝিয়ে সালোনিকে নিয়ে যেতে এসেছে। আর সালোনির বাবাও তাকে বোঝানোর চেষ্টা করে, বলে, বেটা রাজমা ওভাবে ছুঁড়ে ফেলতে হয় না, ওটা আমাদের পাঞ্জাবিদের ইমোশন। আখিল বলে, পাপাজি এটা রাজমার বিষয় না, এটা মাকে অপমান করার বিষয়। সালোনি তার আচরণের জন্য আখিলের মায়ের কাছে ক্ষমা চায়। আখিল বলে, যা হওয়ার হয়ে গেছে, ওসব ভুলে যাও, চলো এখন আমাদের সাথে, প্রবলেম সলভ। কিন্তু সালোনি এবার বলে, দেখো আখিল, প্রবলেম কোনোদিনই সলভ হবে না, কারণ তুমি আর আমি আলাদা মানুষ, আর আমাদের দুজনের স্বপ্ন আলাদা। আমাদের স্বপ্নের মধ্যে লড়াই চলতেই থাকবে, না তুমি হ্যাপি থাকবে না আমি, তাই আমাদের আলাদা হয়ে যাওয়াই ভালো, আমি ডিভোর্স চাই। একথা শুনে সবাই চমকে যায়। সবাই সালোনিকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু আখিল খুব হার্ট হয় আর তার ইগোতে প্রচন্ড লাগে। সে বলে, ঠিক আছে তাই হবে, 15 দিনের মধ্যে ডিভোর্স পেপার পেয়ে যাবে। সালোনির হাত ধরে বলে, এত সহজে ছেড়ে দিলে সালোনি? আমার তো সন্দেহ হচ্ছে আমাদের মধ্যে কোনোদিন প্রেম ছিল কিনা। আচ্ছা ভালো থেকো, বাই বলে সবাইকে নমস্কার জানিয়ে আখিল চলে যায়। ডিভোর্সের পর মাসুরি চলে যায় সালোনি, আর সেখানে আবজো নামে একটি রেস্তোরাঁয় হেড শেফের জব পায়। এখানে প্রথম দিনেই মজার ঘটনা ঘটে। এক কাস্টমার ফায়ার এক্সটিংগুইশার উঠিয়ে খুব চিৎকার করছে, সব তোড়ফোড় করে দেবো, আগুন লাগিয়ে দেবো সব, এটা একটা খাবার হয়েছে? তখন একটি সার্ফ কিচেন নাইফ নিয়ে গুরবীর এই রেস্তোরাঁর ওনার সেদিকে এগিয়ে যায়। এটা দেখে সালোনি খুব কনফিউজ হয়ে যায় যে এটা আবার কোন ধরনের অশান্তির জায়গায় চলে এলো সে। কিন্তু সে অবাক হয়ে দেখে গুরবীর ওই ছুরি দিয়ে তাদেরকে থ্রেট করছে না, বরং ওই ছুরি দিয়ে একটা ড্রাগন ফ্রুটকে ফটাফট কেটে একটা ফুল বানিয়ে দেয় এবং সেটা ওই কাস্টমারের গার্লফ্রেন্ডকে দেয়। মেয়েটিতে খুব খুশি হয়ে যায় ড্রাগন ফ্রুটের এরকম একটা নতুন ডিজাইন দেখে। গুরবীর তার বয়ফ্রেন্ডকে আলাদা করে ডেকে তাকে বোঝায়, তখন সেই ছেলেটিও শান্ত হয়ে যায় এবং খুশি হয়ে যায়। সালোনি গুরবীরের স্টাইল দেখে ইমপ্রেস হয়ে যায়। তার মনে হয় গুরবীরের মধ্যে ইন্টেলিজেন্স আর ম্যাচুরিটি দুটোই আছে। গুরবীর তার হেড শেফ সালোনির সাথে আলাপ করতে থাকে। সালোনি তাকে জিজ্ঞাসা করে, রেস্তোরাঁর নাম আবজো আর আপনি পাঞ্জাবি, তো রেস্তোরাঁর নাম এরকম গুজরাতি কেন? এর পেছনে কি কোনো কানেকশন আছে? গুরবীর একটু অন্যমনস্ক হয়ে যায়, আর কারণটা এখানে রিভিল হয় না, এটা কাহিনীতে একটু পরেই জানা যাবে। তবে সে সালোনিকে বলে, ডান্ডিয়া আমার খুব পছন্দ, তাই তুমি যদি চাও আজ রাতে গারবাতে তোমার সাথে দেখা হবে। পরের সিনে রাতে তারা ডান্ডিয়া ডান্স করতে থাকে, আর আনাড়ি হাতে ডান্স করতে করতে সালোনি ডান্ডিয়া স্টিক দিয়ে গুরবীরের হাতে মেরে দেয়, আর গুরবীর তখন আহ আহ করে কাতরাতে কাতরাতে বসে পড়ে। সালোনি তো চরম ঘাবড়ে যায় আর বারবার সরি বলতে থাকে। টেনসড হয়ে জিজ্ঞাসা করে, স্যার আমার কি জব চলে যাবে নাকি এবার? গুরবীর বলে, আরে না না, আসলে একসময় কেউ একজন ডান্ডিয়া স্টিক দিয়ে আমার এই আঙুলটাই মেরে বেঁকিয়ে দিয়েছিল, আর আজ তুমি আবার সেই জায়গাতে মেরে আঙুলটা সোজা করে দিলে। আসলে আগের বার স্টিকে গুরবীরের হাতে যেটা লেগেছিল সেটাও একটা ইন্টারেস্টিং ব্যাপার, যেটা কাহিনীতে একটু পরেই জানা যায়। এর পরের সিনে রেস্তোরাঁর একটি রুমে সালোনি গুরবীরের আঙুলে গরম সেঁক দিতে থাকে। তখন গুরবীর বলে ওর নাম ছিল সেজাল, আর একদিন গারবার রাতে ও ডান্ডিয়া মেরে আঙুলে লাগিয়ে দিয়েছিল। ওর সাথে প্রেম হয়ে গেছিল আমার, কিন্তু সেই সুখ বেশি দিন টেকেনি। সেজাল চাইতো ওর বিয়ে হোক ভেজিটেরিয়ান পরিবারে, আর আমি ছিলাম নন ভেজ, আমি ছিলাম চিকেন লাভার, আর এটা আর আমাদের অ্যাডজাস্ট হলো না। আমি পরে ভেজিটেরিয়ান হয়ে গেছি, কিন্তু আমাদের সম্পর্ক আর রিবিল্ড হয়নি। সালোনিও তখন বলে, আমারও ইস্ক আমাকে বদলে দিয়েছে। সে তখন তার জীবনের ঘটনাগুলো, তার প্রেম, বিয়ে এবং ডিভোর্সের ঘটনাগুলো গুরবীরকে বলে। পরের সিনে একদিন সালোনির মেক্সিকান বারিটো বাউল খেয়ে গুরবীর বলে, এত ভালো বারিটো বাউল সে কোনোদিন খায়নি। সালোনি এতে খুব খুশি হয়ে যায়, আর তারা একসঙ্গে গল্ফ খেলা, রেস্তোরাঁয় হ্যাপি আওয়ারে ডান্স করা, এসবের মাধ্যমে তাদের বন্ধুত্ব বাড়তে থাকে আর দুজনে দুজনের প্রতি ইমপ্রেস হতে শুরু করে। এমন সময় ওই সন্ধ্যায় সালোনির মোবাইলে সেই প্রথম দৃশ্যে দেখানো হারমান সালুজা, যে সালোনিকে খুব লাইক করত, তার কল আসে। সালোনি এখন ডিভোর্সি, তাই সে আবার চান্স নেওয়ার চেষ্টা করছে, কিন্তু সালোনি তো তাকে একদমই পছন্দ করে না। হারমান বলে, সালোনি ওদিকে ডিভোর্সের পর আখিল তো তোমাকে একদম ভুলে গেছে আর নতুন নতুন মেয়েদের সাথে ফুর্তি করে বেড়াচ্ছে। ও তো খুব আনন্দের সঙ্গে লাইফ লিড করছে, আর তুমি এখনো সিঙ্গেল। তোমার মোবাইলে ওর সোশ্যাল মিডিয়া পোস্টের লিঙ্ক দিচ্ছি, এই দেখো। আমি আছি তোমার অপেক্ষায়, তোমাকে যে কোনো সিচুয়েশনে আমি গ্রহণ করতে রাজি আছি, তুমি এবার রাজি হয়ে যাও। সালোনি তখন রেগে থাকে, আরে চাল হাট বলে কলটা কেটে দেয়। কিন্তু তার ফোনে সে আখিলের ওই সব ছবি আর ভিডিও দেখে ভীষণ জেলাস আর স্যাড ফিল করে যে আখিল এত
তাড়াতাড়ি সবকিছু ভুলে নতুন নতুন মেয়েদের সঙ্গে ফুর্তি করে বেড়াচ্ছে। আর ডিপ্রেসড হয়ে সে ড্রিঙ্ক করা শুরু করে দেয়, আর চুমুকের পর চুমুক দিয়ে একের পর এক পেগ শেষ করতে থাকে। আর নেশার ঘরে তার সদ্য ভালো লাগা গুরবীরের কাছে যায় আর তাকে টেনে রুমের ভেতরে নিয়ে যেতে থাকে। গুরবীর বলে, আরে এত তাড়াতাড়ি না, আরে এত তাড়াতাড়ি এসব নয়, আর একটু প্ল্যানিং এর সাথে সব হবে। কিন্তু শালনী তার কোনো কথা শোনে না। সে গুরবীরকে নিয়ে গিয়ে বিছানায় ঠেলে শুইয়ে দেয় আর তার সাথে সে ইন্টিমেট হয়ে যায় আর তাদের মধ্যে সব কোর্স কমপ্লিট হয়ে যায়। এরপর শালনী নিজের রুমে চলে যায়, এক পেগ ড্রিঙ্ক করে আর রুমের কাবার্ডটা খুলে সে চমকে যায়। কাবার্ডের ভেতরে অর্ধেক কেক হাতে আখিল লুকিয়ে আছে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আর আখিলকে এভাবে দেখে শালনী তো ভীষণ চমকে যায়। আখিল তাকে আধখানা কেক দিয়ে বলে খিদে পেয়েছিল তাই অর্ধেক খেয়ে নিয়েছি, আর বলে তোমার জন্য একটা গিফট আছে। বলে সে শার্টটা খুলে তার পিঠে শালনীর নাম লেখা ট্যাটুটা দেখায়। শালনী এতে খুব খুশি হয়ে যায় আর বলে, তুমি তো ট্যাটু পছন্দ করতে না, তোমার তো ট্যাটুতে আপত্তি ছিল। আখিল বলে, হ্যাঁ তা ছিল, তবে তোমার তো পছন্দ ছিল তাই তোমার জন্য এটা করিয়েছি। শালনী এতে খুব ইমোশনাল হয়ে যায় আর নেশার ঘরে বিছানায় বসে পড়ে। আখিল তাকে বলে, তোমাকে আমি রোজই ভীষণ মিস করি। শালনী তার চিবুক ধরে বলে, মিস করা না, আরে ওইসব মেয়েদের সঙ্গে ফুর্তি করা ওগুলো তাহলে কি? আখিল বলে, হ্যাঁ অনেক মেয়েদের সাথে ঘোরাঘুরি করে আমি যেটা ফিল করলাম, আমি আসলে তোমাকেই ভালোবাসি। তারা দুজনেই তখন ইমোশনাল হয়ে পড়ে আর প্যাশনেটও হতে থাকে। প্যাশনেট হতে হতে তারা আবার ইন্টিমেটও হয়ে যায়। এদের সবকিছুই একটু বেশি তাড়াতাড়ি, সবকিছুই ভীষণ ফাস্ট। ইমোশন, প্যাশন, ইন্টিমেসি সবকিছুই ফটাফট। তো এর পরের সিন 6 সপ্তাহ পরে দেখানো হয়। শালনী একটি হসপিটালে তার মাসির সাথে ডাক্তার দেখাতে গেছে। আসলে সে প্রেগন্যান্ট হয়ে গেছে, কিন্তু শালনী পরপর 2 দিন দুজনের সাথে ইন্টিমেট হয়েছে। প্রথম দিন গুরবীরের সঙ্গে আর পরের দিন আখিলের সঙ্গে। তাই সে কনফিউজ হয়ে যায় তার বাচ্চার বাবাকে। শালনী তার মাসিকে বলে, আমি সত্যি বুঝতে পারছি না এই বাচ্চার বাবাকে, আখিল নাকি গুরবীর। তার মাসি তখন তাকে বলে, শালনী এসব ঝামেলা থেকে বাঁচতে তুই অ্যাবর্শন করে নে। কিন্তু শালনী বলে, কিন্তু এত বড় ডিসিশন নেওয়ার আগে বাচ্চার বাবার তো কনসেন্ট নিতে হবে, তার মতটাও তো জানা দরকার। তখন তার মাসি বলে, ও তাই, তাহলে এই বাচ্চার বাবাটা কে এখন? এই মিস্ট্রিটা কে সলভ করবে? শার্লক হোমস শেষে সলভ করে দিয়ে যাবে? তখন ডাক্তার একটা উপায় বলে। সে বলে, প্যাটার্নিটি টেস্ট করালে এই বাচ্চার বাবাকে সেটা কনফার্ম হওয়া যাবে, তবে 8 সপ্তাহে এটা করতে হবে, প্রিন্যাটাল প্যাটার্নিটি টেস্ট। তখন জানা যাবে এই বাচ্চার আসল বাবাকে। শালনী তার মাসিকে বলে, বাবা মা জানতে পারলে তো আমাকে মেরেই ফেলবে। তার মাসি বলে, তুই টেনশন নিস না, আমি ওসব সামলে নেব। এরপর শালনী আখিলের কাছে যায় আর বলে, আমি প্রেগনেন্ট। আখিল তো খুশিতে লাফিয়ে ওঠে আর বলে, বাহ বাহ, আমার দ্বিতীয় স্বপ্ন পূরণ হয়ে গেল। সে মাকে ফোন করতে যায়। শালনী তখন তাকে বলে, না না, ফোন না, তোমাকে প্যাটার্নিটি টেস্ট করাতে হবে। আখিল তখন চমকে যায়, বলে, এটা আবার কি? শালনী তখন বলে, এটা একটা টেস্ট, তোমার বীর্য পরীক্ষা করে দেখা হবে যে তুমি এই বাচ্চার বাবা কিনা। আখিল বলে, এ আবার কেমন কথা, আমি হব এই বাচ্চার বাবা, তাছাড়া আর কে হবে? শালনী তখন মুখ বেজার করে বলে, আসলে ওই রাতে তোমার সাথে ইন্টিমেট হওয়ার আগেই আমি গুরবীরের সাথেও ইন্টিমেট হয়েছিলাম। এটা শুনে আখিল খুব বিষণ্ণ হয়ে যায়, সে মুষড়ে পড়ে আর তার মনটা খুব খারাপ হয়ে যায় আর বলে, তুমি স্টার্টার কোর্স করেছো একজনের সাথে আর মেন কোর্স আমার সঙ্গে। শালনী তখন বলে, টেকনিক্যালি আর লিগালি আমি এখন সিঙ্গেল, আর ব্যাপারটা এভাবে ঘটে যাবে সেটা আমি বুঝতে পারিনি, আমি সরি, কিন্তু প্যাটার্নিটি টেস্ট তোমাকে দিতে হবে, না দিলে আমি বুঝবো কি করে এই বাচ্চার বাবাকে? আর তখন তোমার বাচ্চা গুরবীরকে বাবা বাবা বলে ডাকবে, তোমার কি তখন ভালো লাগবে? তখন আখিল প্যাটার্নিটি টেস্ট দিতে রাজি হয়ে যায় আর শালনী এরপর গুরবীরের কাছে গিয়ে খবরটা জানায়। গুরবীর তো প্রথমে টেনসড হয়ে যায়, কিন্তু একটু পরেই বলে, আরে তুমি কোনো টেনশন নিও না, আমি সব সামলে নেব, আর আমি ওর পুরো দায়িত্ব নিতে রাজি আছি, তোমার আর তোমার বাচ্চার। শালনী বলে, হ্যাঁ সেটা তো বুঝলাম, কিন্তু একটা কনফিউশন আছে। আসলে কি হয়েছিল, তোমার সঙ্গে ইন্টিমেট হওয়ার পরেই আমি আখিলের সঙ্গে ইন্টিমেট হয়েছি। গুরবীর এবার চমকে যায় আর তারও মন খারাপ হয়ে যায়। শালনী তখন তাকে বলে, তাই কনফিউশন দূর করার জন্য তোমাকে প্যাটার্নিটি টেস্ট দিতে হবে। গুরবীরও তখন বাধ্য হয়ে রাজি হয়ে যায়। দুজনেই তখন প্যাটার্নিটি টেস্ট দিতে যায় আর দুজনে দুজনকে দেখে খুব রেগে যায়। তাদের মধ্যে নিজেকে অন্যের থেকে সেরা দেখানোর একটা লড়াই চলতে থাকে। আখিল গুরবীরকে বলে, আরে তোকে দেখে আমি বুঝে গেছি তুই সেই ছ্যাঁচোর যে পতি পত্নীর মাঝে তৃতীয় ব্যক্তি। গুরবীর বলে, আরে চল, এক্স হাজব্যান্ড কোথাকার, আমাদের মধ্যে ভালোই চলছিল আর তার মাঝে তুই চলে এলি কাবাব মে হাড্ডি। আখিল তখন বলে, আরে এই বাচ্চা তো আমারই হবে, কোনো টেস্ট ফেস্টের দরকার নেই, চল এখনই ফয়সালা হয়ে যাক। হসপিটালের একজন স্টাফকে ধরে আখিল বলে, এই আমরা পুশ আপ দেবো এখন, আর তুই কাউন্ট করবি, হ্যাঁ তুই হলি জাজ, তুই কাউন্ট করে বলবি কে উইনার। আখিল তখন পুশ আপ দিতে শুরু করে আর সবাই এতে খুব মজা পেয়ে কাউন্ট করতে শুরু করে। আখিলকে পুশ আপ দিতে দেখে বাধ্য হয়ে গুরবীরও তখন পুশ আপ দেওয়া শুরু করে, কিন্তু এই রাউন্ডে আখিল জিতে যায় আর হাত তুলে সে লাফাতে থাকে। গুরবীর তখন বলে, আরে ওই শক্তির থেকে বুদ্ধি সবসময় বড়, দুনিয়াতে তারাই বাজিমাত করে যাদের বুদ্ধি আছে, তা হয়ে যাক এক রাউন্ড বুদ্ধির লড়াই, দেখি কার কত দম। তখন শুরু হয়ে যায় সেকেন্ড রাউন্ড, একটি রুবিক্স কিউব মেলানো। আখিল একজন বাচ্চার হেল্প নেয়, কিন্তু তাও সে গুরবীরকে পারে না। এই রাউন্ডে
গুরবির ফটাফট ম্যাচিং করে জিতে যায়। এবার গুরবির হাত তুলে আনন্দে লাফাতে থাকে। এবার আখিল তাকে ওই স্যাম্পল কালেক্ট করার জন্য দেওয়া কৌটোটা দিয়ে বলে, নে ধর, চল দেখি কার কত দম, দেখি আসল বাবাকে। গুরবিরও বলে, চল ঠিক আছে, দেখা যাক, দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে যাক, দেখি কে আসল বাবা। তারা যখন ঝগড়া করতে করতে যাচ্ছে তখন শালনী সেখানে চলে আসে, আর তাদের এই ঝগড়া দেখে বিরক্ত হয়ে তাদের সাথে কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। এবার ডাক্তারের রুমে দেখা যায় সব জুনিয়র মেডিকেল স্টাফ, শালনীর মাসি, আখিল, গুরবির সবাই মিলে ফটোশুট করছে, আর ডাক্তার তাদের ছবি তুলে দিচ্ছে। শালনী তখন সেখানে ঢুকে এইসব কাণ্ড দেখে খুব বিরক্ত হয় আর বলে, কি চলছে এখানে, মেডিকেল এক্সিবিশন চলছে নাকি? তখন ডাক্তার বাবিজা বলে, আসলে এটা ভীষণ রেয়ার একটা ঘটনা, এটা অনস ইন এ লাইফ টাইম ফেনোমেনা, কোটিতে একজনের এরকম হয়। এই কেসটা হলো হেটারো প্যাটার্নাল সুপার ফেকান্ডেশন, মানে একসাথে দুই বাচ্চা, দুই বাচ্চার বাবা, দুইজন আলাদা পুরুষ, যেটা শালনীর পেটে এখন বড় হচ্ছে। এমন যমজ কোটিতে একটা হয়। আখিল তখন বলে, যমজ তো বুঝলাম, কিন্তু আপনি বলুন বাচ্চার বাবাকে। গুরবিরও তখন বলে, হ্যাঁ হ্যাঁ বলুন বলুন বাবাকে। ডাক্তার বলে, কনগ্রাচুলেশনস টু বোথ অফ ইউ, আপনারা দুজনেই বাবা। আখিল একটি বাচ্চার বাবা আর গুরবির আর একটি বাচ্চার বাবা। সিন এবার প্রেজেন্টে চলে আসে। এইসব কাহিনী বলতে বলতে অনন্যা পান্ডে শালনীকে বলছে, ঘটনা শুনে বুঝতে পারছি না এটা কমেডি নাকি ট্র্যাজেডি। শালনী তখন বলে, এটা অন্যের সাথে ঘটলে পরে তখন কমেডি, আর নিজের সাথে যদি ঘটে তাহলে ট্র্যাজেডি। অনন্যা বলে, তাড়াতাড়ি বলো তারপর কি হলো। শালনী তখন আবার বলতে শুরু করে আর কাহিনী আবার ফ্ল্যাশব্যাকে চলে যায়। এরপর সত্যিই যেন ট্র্যাজেডি শুরু হয়ে যায়। পরের সিনে দেখা যায় শালনীর ইউএসজি করে দুই বাচ্চার কন্ডিশন চেক করা হচ্ছে, আর তারপর আখিল আর গুরবির শালনীর কাছে আসে। শালনীর মাসি বলে, এই খবর দুজনের বাড়ির লোক জানলে আর পাবলিক হলে পরে প্রচন্ড ট্রল হবে, আর এই দুজনের তো বটেই, আমাদের সবারই বিপদ হবে। এই কেসের একটাই সমাধান, হয় অ্যাবর্ট কর আর কেসটাকে শর্ট কর। তখন শালনী, গুরবির আর আখিল সকলেই কিন্তু না বলে। শালনীর মাসি তখন বলে, আচ্ছা ঠিক আছে, আমি বচ্চন স্যারের স্টাইলে বলি, 4টি অপশন খোলা আছে। অপশন এ, তোমরা সবাই মিলে একসাথে হাসি খুশি থাকো। অপশন বি, তুমি আর বাচ্চা আখিলের সাথে থাকো। অপশন সি, তুমি আর বাচ্চা গুরবিরের সাথে থাকো। আর অপশন ডি, দুই বাচ্চা আলাদা আলাদা নিজের নিজের বাপের সাথে থাকবে। শালনী তখন বলে, না, বাচ্চারা আলাদা থাকবে না, আর হ্যাঁ, তোমরা দুজন যাদের অপশন ডি পছন্দ হয়েছে তারা এখনই কুইট করতে পারো, আমার সঙ্গে তোমাদের আর দরকার নেই। এরপর সেখান থেকে বাইরে এসে আখিল আর গুরবির আবার ঝগড়া করতে শুরু করে, আর সেখানে একজন প্রেগন্যান্ট মহিলা আসে আর বলে, এই যে একটু আস্তে, তোমাদের চিৎকারে আমার বেবির ক্ষতি হয়ে যাবে। তখন দুজনে চুপ করে যায়, আর গুরবির আখিলকে বোঝাতে শুরু করে, বলে, দেখ, আমরা যদি ওই রকম লড়তে থাকি তো আজ না হোক কাল শালনীর মাসি শালনীকে অ্যাবর্শনের জন্য রাজি করিয়ে নেবে, তখন বাচ্চা তোর হবে নাকি আমার? আখিল বলে, হ্যাঁ তাও তো ঠিক। তখন দুজনে একটা যুক্তি করে, তারা শালনীকে একা ছাড়বে না, কারণ তার মাসি যদি তাকে বুঝিয়ে সুঝিয়ে অ্যাবর্শন করিয়ে দেয় তাতে দুজনেরই ক্ষতি। তাই তারা দুজনে যুক্তি করে যে তারা দুজনেই শালনীর বাড়িতে শালনীর সাথে থেকে তার দেখভাল করবে। প্ল্যান অনুযায়ী দুজনেই শালনীর বাড়িতে লাগেজ নিয়ে গিয়ে হাজির হয় আর বলে, এই সময় আমরা দুজনেই তোমার দেখভাল করব। শালনী বলে, ও আচ্ছা, আর বাচ্চা হওয়ার পর? তখন দুজনেই বলে, বাচ্চা হওয়ার পর তুমি আমাদের দুজনের মধ্যে যাকেই চুজ করবে সে তোমার আর দুই বাচ্চার খেয়াল রাখবে, ঠিক নিজের বাচ্চার মতো। কিন্তু শালনীর এই কটেজে দুটোই বেডরুম ছিল, তাই ঠিক হয় যে তারা দুজনে থাকবে একটা রুমে আর শালনী থাকবে আর একটা রুমে। শালনী বলে, ঠিক আছে, বাচ্চা হওয়া পর্যন্ত আমি তোমাদের দুজনকে অবজার্ভ করব, কে বাচ্চার বাবা হওয়ার জন্য বেশি যোগ্য, তারপর আমি ডিসিশন নেব। এরপর তারা দুজনেই শালনীর সামনে নিজেকে ভালো দেখানোর চেষ্টায় লেগে পড়ে, আর তাদের দুজনের মধ্যে নিজেকে সেরা প্রমাণ করার একটা কম্পিটিশন শুরু হয়ে যায়। পরের দিন সকালে আখিল দেখে তার পাশের বেডটা খালি, আর বাইরে গিয়ে দেখে গুরবির তার আগেই উঠে পড়েছে আর শালনীকে নিয়ে মর্নিং ওয়াক করছে। এটা দেখে তো সে খুব জেলাস ফিল করে, আর খাবার সময় গুরবিরের আগে শালনীর জন্য হেলদি একটা মিল্কশেক বানিয়ে তাকে খাওয়াচ্ছে আর কিছু ফ্রুট স্যালাড বানিয়ে তাকে খাওয়াচ্ছে। আর গুরবির সেখানে বসতেই আখিল ডায়ালগ দেয়, বলে, খেয়ে নাও, খাবার শুধু শরীর নয় মনের জন্যও জরুরি, আমরা শুধু খিদের জন্য খাই না, মনের আনন্দের জন্য খাই। এরপর একদিন শালনীর ঘরে কার ছবি থাকবে তাই নিয়ে দুজনের মধ্যে ঝগড়া আর হাতাহাতি শুরু হয়ে যায়, আর ঘরে সাজিয়ে রাখা বাচ্চার পুতুলটা মেঝেতে পড়ে মুন্ডুটা আলাদা হয়ে যায়। শালনী তখন সেখানে চলে আসে আর তাদের ঝগড়া দেখে ভীষণ রেগে যায়, আর সেখান থেকে বেরিয়ে যায় আর হসপিটালে গিয়ে ঢোকে, আর তার পেছন পেছন গুরবির আর আখিলও ছুটতে থাকে। শালনী বলে, একে আমার প্রেগন্যান্সির স্ট্রেস আর তার উপর টেনশন যে তোমরা দুজনে কখন না কখন ঝগড়া শুরু করে দেবে। এই সময় শালনীর পেট ব্যথা শুরু হয় আর তার ডাক্তার সেখানে চলে আসে। শালনীকে তখন স্ট্রেস নিতে মানা করে আর ওদের দুজনকে সেখান থেকে চলে যেতে বলে। এসবের মধ্যেই শালনীর হেড শেফ হওয়ার কাজ করতে থাকে আর মিরাকি স্টার অ্যাওয়ার্ডের জন্য প্রিপারেশন নিতে থাকে। আখিল এরপর গুরবিরকে জব্দ করার প্ল্যানিং করে, আর তার একজন মামা যে একজন জোকার টাইপের ডিটেকটিভ সেই সুখী মামার কাছে যায় আর বলে গুরবিরের নেগেটিভ পয়েন্ট খুঁজে বের করতে হবে। আর সুখী মামা তখন এক কর্মী সেজে গুরবিরের রেস্তোরাঁয় কাজে লেগে পড়ে আর বিভিন্ন জায়গায়
জায়গায় বিভিন্ন ছদ্মবেশে গুরবীরের পিছু নেওয়া শুরু করে আর আবিষ্কার করে প্রত্যেক রবিবার গুরবীর একটা গলিতে যায় যেখানে কিছু হোটেলে মেয়েদের দিয়ে ব্যবসা করানো হতো। টাকার বিনিময়ে এখানে মেয়েদের সঙ্গে ফুর্তি করা যেত। এরপর আখিল খুশি হয়ে যায়, এবার গুরবীরকে সে হাতে নাতে পাকড়াও করবে। তাই এরকম একটি রবিবারের সন্ধ্যায় যেদিন গুরবীর ওই গলিতে গেছে সেদিন শালনীকে এটা ওটা বলে আখিল তাকে টেনে নিয়ে যায় আর দুজনে গুরবীরের পিছু নেওয়া শুরু করে। শালনী বলে, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? আখিল তখন তাকে টেনে টুনে সেই রুমে নিয়ে যায় যেখানে গুরবীর ঢুকেছে একটু আগেই, কোনো মেয়ের সাথে হয়তো ফুর্তি করছে। কিন্তু রুমে ঢুকে দেখে গুরবীর চিকেন লেগ পিস খাচ্ছে। শালনীকে দেখে গুরবীর চমকে যায়। শালনী বলে, তুমি এখানে চিকেন খেতে আসো? তুমি যে নিজেকে ভেজিটেরিয়ান বলতে? গুরবীর তখন লজ্জিত হয়ে যায় আর বলে, হ্যাঁ, সপ্তাহে একদিন আমি এখানে চিকেন খেতে আসি। আসলে নিজেকে আমি ভেজিটেরিয়ান বলতাম, কিন্তু আমার চিকেন খাওয়ার লোভ আমি ছাড়তে পারিনি, তাই সপ্তাহে লুকিয়ে লুকিয়ে একদিন এখানে আমি চিকেন খেতে আসি। আর এটাই আসল কারণ যে গুরবীর এই হোটেলে আসে, কোনো মেয়েদের সাথে ফুর্তি করতে সে আসে না। আখিল তখন রুমের কোনায় খাটের তলায় খুঁজতে থাকে যে কোনো মেয়ে লুকিয়ে আছে কিনা, আর না পেয়ে হোপলেস হয়ে যায়। সে শালনীর সামনে গুরবীরকে ক্যারেক্টারলেস দেখাতে চেয়েছিল, আর সেটা তো সফল হলো না। শালনী আখিলকে তার এই ধরনের কাজকর্মের জন্য বকাঝকা করে আর রেগে সেখান থেকে সে চলে যায়। এরপর গুরবীর সিসিটিভি চেক করে সুখী মামার গোপন সব গোয়েন্দাগিরির ফুটেজ বের করে আর পুলিশ এনে তাকে চাপ দেয়। যদি সে আখিলকে কোনোভাবে মুসৌরি থেকে সরাতে না পারে তো তাকে গোপনে গুরবীরের রেস্তোরাঁয় গোয়েন্দাগিরি করার অপরাধে পুলিশের হাতে তুলে দেবে। চাপে পড়ে সুখী মামা বলে যে ঠিক আছে, আখিলের মাকে সে এখানে নিয়ে আসবে, আর শালনীর এইসব ডাবল প্রেগন্যান্সির ব্যাপার যদি জানতে পারে তো তারা কোনোদিনই মেনে নেবে না আর আখিলকে এখান থেকে নিয়ে চলে যাবে। সে তখন পেছন থেকে কলকাঠি নাড়া শুরু করে দেয়। এরপর হঠাৎ একদিন শালনীর মা বাবা ওই হারমান সালুজাকে নিয়ে হাজির হয় যাতে তারা তাদের ডিভোর্সি মেয়ে শালনীর আবার বিয়ে দিতে পারে। কিন্তু হারমানকে দেখে আখিল তো ভীষণ রেগে যায়। সে আর গুরবীর ভাবতে থাকে যদি এরা শালনীর প্রেগন্যান্সির ব্যাপারে জেনে যায় তো খুব খারাপ হবে, হয়তো অ্যাবর্শন করিয়ে দিতেও পারে। তাই গুরবীর তাদেরকে তার রেস্তোরাঁয় খাবার খাওয়ানোর অজুহাতে তাদেরকে বাড়ির বাইরে নিয়ে যায়। তারা যখন বেরোতে যাবে এমন সময় সুখী মামা, আখিলের মা আর গুরবীরের দাদাজিকে নিয়ে সেখানে হাজির হয়। সবাই মিলে তখন আবার ঘরের ভেতরে গিয়ে বসে আর শালনীর প্রেগন্যান্সির ব্যাপারটা আর গোপন থাকে না। সুখী মামা সবাইকে সব জানিয়ে দেয় আর সবকিছু জেনে সবাই খুব ডিপ্রেসড হয়ে যায়। হারমান বলে, আমি শালনীকে সব সিচুয়েশনে গ্রহণ করতে রাজি আছি। আখিল তখন তাকে এক ধমক দিয়ে সেখান থেকে ভাগিয়ে দেয়। আখিলের মা গুরবীরের দাদাজিকে বলে, আমরা তো শুধু আমাদের বাচ্চাটার জন্য চিন্তা করছি আর আমাদের বাচ্চাটা নিয়ে আমরা চলে যাব, কিন্তু মাফ করবেন, শালনীকে আমরা মানতে পারবো না। গুরবীরের দাদাজি বলে, দুটো বাচ্চাই আপনারা রাখুন আর ওদের সাবালক হওয়া পর্যন্ত সমস্ত খরচ আমি বহন করব। এটা শুনে আখিল বলে, আরে আমার বাচ্চা আমি দেখব, কারোর কোনো হেল্প লাগবে না আমাদের। গুরবীর তখন তার দাদাকে বলে, দাদাজি একটা বাচ্চা তো আমারও আছে আর আমাদের বংশের রক্তর মধ্যে আছে, ওটা তো আমরা নেব। এরপর আখিল আর গুরবীর আবার ঝগড়া শুরু করে দেয়। শালনী তখন কাঁদতে কাঁদতে বলে, তোমরা কি আমার বাচ্চা করছো? আরে দুটো বাচ্চাই তো আমার, তারা দুজনেই আমার সাথে থাকবে, তোমাদেরকে ভাবতে হবে না। আখিলের মা তখন বলে, আখিল তুই কি বলছিস? তোর বাচ্চা পর্যন্ত তো ঠিক আছে, কিন্তু অন্যের পাপের বোঝা আমরা কেন নেব? শালনী এটা শুনে খুব কষ্ট পায় মনে, আর তাদের ঝগড়ার মধ্যে শালনীর পেটে প্রচন্ড ব্যথা শুরু হয়ে যায়। শালনীর দাদি তখন বলে, এই যে তোমরা থামো তো, শালনীর শরীর খারাপ করছে, এদিকে এসো। তখন সবাই ছুটে শালনীর কাছে যায় আর তাকে গাড়িতে উঠিয়ে হসপিটালে নিয়ে যায়। সেখানে তাকে অ্যাডমিট করে দিতে হয়। ডাক্তার সব রকম পরীক্ষা নিরীক্ষা করে বলে, কেস খুব কমপ্লিকেটেড হয়ে গেছে। আখিলের বাচ্চা তো ঠিকঠাক আছে, কিন্তু গুরবীরের বাচ্চাটার গ্রোথ বন্ধ হয়ে গেছে ইন্ট্রা ইউটেরাইন গ্রোথ রেস্ট্রিকশনের জন্য। একটা প্লাসেন্টা ছোট হয়ে যাচ্ছে। এরপর এর ট্রিটমেন্ট কি হবে সেই ডিসিশন কিন্তু আপনাদের নিতে হবে। শালনীর তো কনসেন্ট নেওয়া যাচ্ছে না, কারণ ও তো অচেতন হয়ে আছে। হয় ওর সিজার করে দুটো বাচ্চাই বের করতে হবে, আর সেক্ষেত্রে দুটো বাচ্চারই বাঁচার চান্স 50%, অথবা কিছুদিন পরে সিজার করতে হবে। সেক্ষেত্রে গুরবীরের বাচ্চার বাঁচার চান্স কিন্তু একদমই থাকবে না, কিন্তু আখিলের বাচ্চার বাঁচার চান্স প্রায় 90%। এখানে আখিল স্বার্থপরের মতো শুধু নিজের বাচ্চার কথা না ভেবে এখনই সিজার করার ব্যাপারে মত দেয়। এমনকি শালনীর মা বাবাও তাকে বলে, আখিল তোমার বাচ্চাটা ঠিকভাবে বাঁচুক না, শালনী আর আমরা সবাই মিলে আমরা একটা সুন্দর পরিবার হয়ে যাব। আখিল কিন্তু শুধু নিজের বাচ্চার কথা না ভেবে সিজার করার ব্যাপারে মত দেয় আর তার সাইন করে দেয়। গুরবীরও সাইন করে দেয়, আর দুজনের কনসেন্ট অনুযায়ী ডাক্তার এখন সিজার করবে। গুরবীর ফিল করে আখিল নিজের বাচ্চাকেও তার বাচ্চার জন্য রিস্কে ফেলছে। এটা তাকে ভেতরে ভেতরে বদলে দেয়, আর আখিলের প্রতি তার ধারণা সম্পূর্ণ বদলে যায়। পরের সিনে দেখা যায় ডাক্তারের সার্জারির পর বেরিয়ে এসে বলে, দুটো বাচ্চাই সেফ আছে আর 2 মেয়ে হয়েছে। এরপর শালনীর কেবিনে দেখা করতে ঢোকে আখিল, আর মোবাইলে বাচ্চার ছবি দুটো শালনীকে দেখায়। দুটো বাচ্চাই বেঁচে আছে। আখিল বলে, তুমি গুরবীরের হোটেলেই তার সাথে থাকো, তুমি আর 2 বাচ্চা তার কাছে সেফ থাকবে, আর আমি তো একটু আনসিনসিয়ার জানোই। বলে আখিল উঠে দাঁড়ায় আর বলে, শালনী
আমার মনে হতো তোমাকে আমি ভালোবাসতাম, কিন্তু এখন উপলব্ধি হলো তোমার সাথে থাকলে যে হ্যাপি ফিলিংটা হতো ওটাকেই আমি ভালোবাসা ভাবতাম। কিন্তু এখন আমি জানি ভালোবাসা কি। এখন আমি সত্যিই তোমাকে ভালোবাসি, নিজের সুখের কথা আমি আর ভাবি না। এরপর গুরবির ঢোকে শালনীর কেবিনে আর বলে, আখিল বলছিল দুটো বাচ্চাই তোমার মতো দেখতে হয়েছে। এতদিনে ও একটা বুদ্ধিমানের মতো কথা বলেছে, তবে ও দুটো বাচ্চারই জীবন বাঁচিয়েছে। শালনী বলে, বাঁচিয়েছে মানে? তখন গুরবির বলে, কিভাবে শালনী আর গুরবিরের কথা ভেবে আখিল নিজের বাচ্চাকেও রিস্কে ফেলে সিজারে মত দিয়েছে। পুরো ঘটনা সে শালনীকে জানায়। ডাক্তার বাবিজাও সেখানে চলে আসে আর বলে, আখিল বলতে মানা করেছিল, সিচুয়েশন আসলে ভীষণ কমপ্লিকেটেড হয়ে গিয়েছিল। গুরবির বলে, শালনী, আখিল ভগবানের দূত, ও খুবই ভালো মানুষ, তুমি ওর সাথেই থাকো, ভালো থাকবে। এই মুহূর্তে এসে শালনী বুঝতে পারে আখিল আর গুরবির দুজনেই বদলে গেছে। আখিল আর স্বার্থপরের মতো নিজের ভাবনা ভাবে না, আর সে নিজে থেকে শালনীকে কিছু বলেওনি। শালনী তার 2 বাচ্চার কাছে যায় আর বাচ্চাদের দিকে তাকিয়ে আনন্দে কাঁদতে থাকে। এর কয়েকদিন পর মিরাকি স্টারের ইভ্যালুয়েশনের ডেট আসে আর জাজরা খাবার খেতে খেতে শালনীকে সেই একই প্রশ্ন করে, আপনার খাবারের স্পেশালিটি কি? শালনী এবার আর ঘাবড়ায় না, সে আখিল যেটা বলতো সেটাই এবার বলে। সে বলে, আমরা খাবার তো শুধু খিদের জন্য খাই না, মনের আনন্দের জন্য খাই। আর আমরা মায়া, মমতা, ভালোবাসা দিয়ে প্রিয়জনের জন্য খাবার বানাই, তাই খাবারটা স্পেশাল হয়। আর খাবার খেয়ে আমাদের মনটা আনন্দে পূর্ণ হয়ে যায়। জাজরা তার উত্তরে ইমপ্রেস হয় আর খাবার খেয়েও তাদের ভালো লাগে আর বলে, টেস্টি ফুড। এবার শালনী মিরাকি স্টার অ্যাওয়ার্ডের উইনার হিসাবে সিলেক্টেড হয়ে যায়। এরপর আসে অ্যাওয়ার্ড দেওয়ার দিন, আর এই দিন আসে আর একটা টুইস্ট। অ্যাওয়ার্ড দেওয়ার জন্য যে আসছে সে আসলে গুরবিরের এক্স গার্লফ্রেন্ড সেজাল। সে এখন সাউথ এশিয়ার একটি সেফ এজেন্সির ম্যানেজিং ডিরেক্টর। সেজালকে দেখে তো গুরবির খুব অস্বস্তি বোধ করে আর সেখান থেকে সে পালিয়ে এক কোনায় লুকিয়ে পড়ে। কিন্তু অর্গানাইজাররা শালনীকে বলে, এই অ্যাওয়ার্ডটা পেতে গেলে রেস্টুরেন্টের ওনার আর হেড শেফ দুজনকে একসাথে থাকাটা দরকার, নইলে এই অ্যাওয়ার্ডটা দেওয়া যায় না। শালনী এবার গুরবিরকে দেখতে না পেয়ে খুব টেনশনে পড়ে যায় আর আখিল এবার তাকে হেল্প করে আর গুরবিরকে খুঁজতে বের হয়। আর গুরবির কাছে গিয়ে বলে, আমার জন্য একবার শালনীর মিরাকি স্টার অ্যাওয়ার্ডের উইনার হওয়ার স্বপ্ন ভেঙেছে, এবার যেন তোমার কারণে ওর ওই স্বপ্নটা না ভাঙে। গুরবির তখন তার অস্বস্তি সত্ত্বেও সেজালের সামনে যেতে রাজি হয়। সে তখন শালনীর কাছে চলে যায় আর সেখানে গিয়ে অবাক হয়ে দেখে সেজাল চিকেন খাচ্ছে। যে ভেজ নন ভেজের কারণে তাদের ব্রেকআপ হয়ে গেছিল, সেই ভেজিটেরিয়ান সেজাল এখন চিকেন খাচ্ছে। সেজাল তখন তাকে বলে, যে চিকেনের কারণে আমাদের ব্রেকআপ হয়েছিল সেটা কেমন হয় টেস্ট করার জন্য একদিন খেতে গিয়েছিলাম, আর তারপর থেকে চিকেন এখন আমার একটি ফেভারিট ফুড। আনন্দে গুরবির তখন খাতে থাকে। তাদের মধ্যে গল্প শুরু হয়ে যায়। শালনী এবার আখিলকে আবার প্রপোজ করে আর বলে, আখিল চাড্ডা, জানি তুমি সবচেয়ে বড়টা না, কিন্তু এখন আমি জানি তোমার প্রেম সবচেয়ে বড়টা। তোমার মতো কেউ আমাকে আর ভালোবাসতে পারবে না। আখিল তখন তার পকেট থেকে রিং বার করে আর বলে, আমি রোজই পকেটে নিয়ে ঘুরতাম, আজকে আমি সুযোগ পেলাম। সকলে এই পরিণতিতে খুব খুশি হয়ে যায়। সকলে 2 বাচ্চার সাথে গ্রুপ ফটো তুলতে ব্যস্ত হয়ে পড়ে আর সবাই আনন্দে মেতে ওঠে। এখানে সেই জোকার হারমানও আসে। এরপর সিন শিফট হয় আর কাহিনী আবার প্রেজেন্টে চলে আসে। শালনীকে অনন্যার সাথে দেখা যায় আর অনন্যা তাকে বলে, ইন্ডিয়ার প্রথম মিরাকি স্টার অ্যাওয়ার্ড উইনার আর 2 বাচ্চার মাকে আমার অভিনন্দন। রিপোর্টাররা তাদের ফটো তুলতে থাকে আর মুভিটা এখানেই শেষ হয়। তো প্রিয় বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। খুব ভালো থেকো।